সব কিছুর জন্যই আমাদের আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়। তো জকশো হচ্ছে আমাদের একটা স্বপ্নের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয়। কারণ এই সংগঠনটা, এই যে আমাদের এত কিছু নাই, আমি বিশ্বাস করি এই সংগঠনটা মূলত আমাদের এইগুলো পূরণ করার জন্যই আমাদের একটা প্রাণের সংগঠন হতে যাচ্ছে। দুঃখের বিষয়, যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে ক্ষমতার একটা লোভ ঢুকে গেছে। ক্ষমতার লোভ রাজনৈতিক দল হিসেবে থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা যদি তাদেরকে স্বৈরাচারী মনোভাব, মানে স্বৈরাচারী আবার একটা হাসিনা গড়ে তোলে, তাহলে এটা দুঃখজনক, যা বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে দেখা যাচ্ছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় রোড টু জকশো। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আপনিও আমাকে সময় দেওয়ার জন্য। সামনেই জকশো, এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আসলে এই জকশো নির্বাচনকে আমি অন্য সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সাথে মেলাতে চাই না। আপনি হয়তো জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূলত একটি আন্দোলন ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে গেছে। কারণ আমাদের হল থেকে শুরু করে একটা বিশ্ববিদ্যালয়ে যা যা প্রয়োজন, মূলত মাশাআল্লাহ এখানে তার কিছুই নাই। সব কিছুর জন্যই আমাদের আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়। তো জকশো হচ্ছে আমাদের একটা স্বপ্নের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয়। কারণ এই সংগঠনটা, এই যে আমাদের এত কিছু নাই, আমি বিশ্বাস করি এই সংগঠনটা মূলত আমাদের এইগুলো পূরণ করার জন্যই আমাদের একটা প্রাণের সংগঠন হতে যাচ্ছে। তাই আমার কাছে মনে হয় জকশোটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমাদের বিশ্ববিদ্যালয় এবং কি আমাদের শিক্ষার মান থেকে শুরু করে আমাদের হল, আবাসন, সব কিছুর জন্যই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জুলাই আগস্ট আন্দোলন এই জকশো নির্বাচনে কী প্রভাব ফেলতে পারে? আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়টা মূলত বিএনপি আমলে অর্থাৎ প্রতিষ্ঠিত হয়। তার পরবর্তীতেই এখানে আওয়ামী লীগ আসার পর থেকেই তারা এটাকে ভিন্ন নজরে দেখতে শুরু করে, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন অধিকার এবং বিভিন্ন কিছু থেকে বঞ্চিত ছিলাম। মূলত জুলাই আন্দোলনের পরবর্তীতেই আমরা আমাদের বিভিন্ন অধিকার নিয়ে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে থাকি। এটার কিন্তু ভিত্তিটা আসলে জুলাই আন্দোলনকেই। তো আমি বিশ্বাস করি যে জুলাইয়ের যে মূল চেতনা ছিল, অর্থাৎ যেই মূল মানে যে সত্যের উপর দাঁড়িয়েছিল, আমরা যদি সেটা ধারণ করে থাকি, এমনকি সেটা যদি বহন করতে পারি, তাহলে অবশ্যই সেটা নির্বাচনে প্রভাব ফেলবে। আপনি তো এই আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই দিনকার কথা জানতে চাই। সেই দিনের আগে আমি 15 আগস্টের একটা কথা থেকে শুরু করতে চাই আর কি। তো 15 তারিখে যখন আমরা মিছিল নিয়ে ধাবিতে যাই, যাওয়ার পর 71 হলে ওখানে আমরা ভাইদের সাথেই যাই, গিয়ে দেখা যাচ্ছিল কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা তো নেতৃত্ব দিচ্ছিল সেই সময়, কিন্তু এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না। সেই সময় 71 হলের সামনে যখন তাদের সাথে আমাদের মুখোমুখি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল, সে সময় কিন্তু নেতৃত্ব ছিলাম আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমাদের ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অলিগলি চেনার জন্য তারা ওখানে অনেকেই আহত হয়। সেদিন আমারও বুকে ইট লাগছিল। তো লাগার পর যাই হোক, দুর্ভাগ্যবশত আমি হয়তো মনে হয় এটা যমুনা টিভিরই হবে, একটা ফুটেজে একটু আসছিলাম, এটা বাসায় দেখছিল। দেখার পর রাত্রে 15 জুলাই রাতে দিয়ে আমাকে বাসা থেকে মা ফোন দেয়, এমনকি বলে যে বাসায় চলে যেতে। তখন আমি একটা কথাই বলেছিলাম যে আন্দোলনটা তো আমাদের, এটা যদি আমরা রেখে চলে যাই তাহলে করবে কে? তখন হয়তো মা বুঝতে পারছিল যে যতই বোঝাক আমি আর আসবো না। তখন জাস্ট একটা কথাই বলছিল যে সাবধানে থাকিস। আর 16 জুলাই যখন আমরা মিছিলটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মূলত রওনা দিচ্ছিলাম, দেওয়ার পরপরই প্রথম সিএমএইচ
যে কোর্টটা আছে, কোর্টের প্রথম গলিটা, এখানে একটা ঝটিকা মিছিল আমাদের দিকে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসতেছিল, আমরা তাকে ধাওয়া দিই। দেওয়ার পর আমি ওইটা ক্রস করে প্রথম গলিটাতে যখন ঢুকি, তখন একটা ইট এসে আমার মাথায় লাগে, ওখানে আমার মাথা ফেটে যায়। তখন আমি একবার চিন্তা করি যে ন্যাশনালে ব্যাক করে ন্যাশনালে গিয়ে মাথাটা ব্যান্ডেজ করে নিব, নাকি সামনে যেয়ে ঢাকা মেডিকেলে নিব। তখন আমার মনে হয় না, রক্ত পড়ছে পড়ুক, আমি বাম হাত দিয়ে ওটা চাপায় ধরি, মাথাটা ধরে আমি চিন্তা ভাবনা তখন করি যে আমি ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসাটা নিব। তো তার ওই ঠিক যখনই আমি আবার আগায় সেকেন্ড গলিতে গেলাম, যাওয়ার পরেও ওই ঝটিকা মিছিলকে আমরা দাবার দিয়ে আবার যখন ভিতর দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমি মোটটা ঘোরার সাথেই মানে একটা বিকট শব্দ হওয়ার পরে আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি মানে ফিনকির মতো একদম রক্ত উঠতেছে। তারপর আমার এই পাশ দিয়ে বুলেটটা ঢুকে মানে বুকের পিঠের এখানে এসে ঠেকে। তো আমি এই পাশটা নড়াতে পারি না, তখন আমি বুঝি যে গুলি লাগছে। আর বিভিন্ন যুদ্ধের ঘটনাগুলো যখন পড়তেছিলাম আগে, তখন শুনেছিলাম যে গুলি লাগলে প্রথম দিকে বোঝা যায় না, পরবর্তীতে মানে হুট করে একদম হয়ে যায়। তো তখন আমার মাথাতে একটা কাজ করে যে এখন হয়তো আমার একটা মেসেজ দেওয়া উচিত। তখন সেখান থেকেই মূলত আমি বলেছিলাম যে আমার যাই হোক তোমরা মাঠে যাও, কারণ 15 তারিখে তো আমি দেখেছিলাম আমরা পিছিয়ে যাওয়ার ফলে আমাদের বোনরা অনেকেই আহত হয়েছিল। তো সেখান থেকেই আমি ওই মেসেজটা দিয়েছিলাম। আমি ভাবছিলাম আমি হয়তো বাঁচবো না আর কি। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো রাখছে যে আমাদের 1400 প্রায় শহীদ, তাদেরই সেই স্বপ্নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যই। আপনার কি মনে হয় যে আকাঙ্ক্ষা নিয়ে এত ত্যাগ তিতিক্ষা আপনারা করেছেন, সেদিন সেই যে বিভীষিকাময় একটা ঘটনা বর্ণনা করলেন, আপনি সেদিন ভেবেছিলেন যে আপনি হয়তো আর বাঁচবেন না, তারপরও আপনি আপনার সহযোদ্ধাদের বলেছেন যে তোমরা মাঠে থাকো, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে বা হয়েছে? প্রত্যাশা আসলে যেটা আশা করেছিলাম যে এবার হয়তো দেশের জন্য কিছু হবে, দেশের একটা ভালো কিছু আমরা পেতে যাচ্ছি। দুঃখের বিষয় যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে ক্ষমতার একটা লোভ ঢুকে গেছে। ক্ষমতার লোভ রাজনৈতিক দল হিসেবে থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা যদি তাদেরকে স্বৈরাচারী মনোভাব মানে স্বৈরাচারী আবার একটা হাসিনা গড়ে তোলে, তাহলে এটা দুঃখজনক, যা বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে দেখা যাচ্ছে। এটা আমি যে এনসিপিকে বাইরে রেখে বলবো তা না, সবাই এটার সাথে জড়িত, যে যেমনভাবে পাচ্ছে জুলাইকে ব্যবহার করতেছে। তো রাজনৈতিক দলগুলোর প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আপনারা প্লিজ এই সুযোগটা মিস করেন না। আপনারা নিজের ব্যক্তি চিন্তা বাদ দিয়ে দেশের জন্য এগিয়ে আসেন। এই সুযোগটা হয়তো আমরা আর কোনোদিনও পাবো না। আর যদি আমরা এবার গাদ্দারি করি, হয়তো এখন আমরা ছাড় পাবো, কিন্তু আখিরাতে এই 1600 শহীদদের কাছে আমাদের জবাব দিতে হবে। ওই দিনকার যেদিন আপনার গুলিবিদ্ধ হলেন, ওই দিনকার বিভীষিকাময় স্মৃতি মনে হইলে আপনার কেমন লাগে? মানে মানে কি অনুভব হয়? সেই দিনের স্মৃতিটা মনে হলে সবচেয়ে বেশি যেটা মনে হয় আমার মায়ের কথা। কারণ আমি আমার পরিবার থেকে একমাত্র ব্যক্তি যে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তখন মনে হচ্ছিল যে হয়তো আম্মুর কথা শুনে আমার বাসায় যাওয়াটা উচিত ছিল, কিন্তু পরক্ষণেই মনে হয় যে দেশও তো আমাদের মা, হয়তো এক মায়ের হয়তো দেশমাতৃকার জন্য নিজের জীবনটা দেওয়া তো খারাপ কিছু না। তো সেখান থেকে নিজের কাছে একটা প্রশান্তি কাজ করতেছিল যে এক মায়ের কথা না শুনলেও আর এক মায়ের জন্যই তো জীবনটা যাচ্ছে, এটা নিয়ে আফসোসের কিছু নেই। এখন কেমন লাগে এই বাংলাদেশে আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করলেন? আমি এখনো স্বপ্ন দেখি, আমি এখনো প্রত্যাশা করি যে জুলাই যে আমরা স্বপ্নটা নিয়ে আগাচ্ছিলাম, যে প্রত্যাশাটা ছিল, ইনশাল্লাহ একদিন সেইটা বাস্তবায়ন হবে। আপনি নতুন বাংলাদেশের কথা বললেন, নতুন স্বপ্ন দেখেন বললেন। সেই স্বপ্নের সারথি বর্তমান যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা কি হতে পারছেন? তারা কি শিক্ষার্থী বান্ধব বা নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর হয়ে উঠতে পারছেন? বা আপনারাই কি নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর হতে পারছেন এখন বর্তমানে এসে? দেখেন, 5ই আগস্টের পূর্ববর্তী যে সময়টা ছিল, তখন তো এই যে বর্তমানে যে ছাত্র সংগঠনগুলো ছিল,
এরা তো স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। আর যারা ছিল ক্ষমতাসীন দল তারা তো বিভিন্ন তাদের পেশি শক্তি ব্যবহার করে দমিয়ে রাখছে। তো সেখান থেকে এখন যদি আমরা একটু খেয়াল করি যে তারা সেই পথটা থেকে বের হয়ে আলোর পথে আসার চেষ্টা করতেছে। তো আমার মনে হয় আমরা স্টুডেন্ট অর্গানাইজগুলো থেকে যে প্রত্যাশাটা করে থাকি, ইনশাল্লাহ তারা সেই দিকে আগাতে বাধ্য হবে। এটা আমি বলতেছি না যে তারা আগাবে ইচ্ছায়, কিন্তু তারা আগাতে বাধ্য হবে যদি আমরা স্টুডেন্টরা, যদি আমাদের সমাজ, যদি আমাদের রাষ্ট্র তাদের জবাবদিহিতার মধ্যে রাখে, যদি তাদেরকে প্রশ্নের মধ্যে রাখতে পারে, তাহলে তারা সেই পথে আগাতে বাধ্য হবে। যুগসু নির্বাচনে আপনি সম্ভবত নির্বাচন করবেন, যেহেতু আপনি পুরোপুরি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, একটা ছাত্র সংগঠনের নেতৃত্বেও আছেন। তো এই নির্বাচনে আপনি সাধারণ শিক্ষার্থীরা আপনার উপর ভরসা রাখবে বা ভোট দেবে, কেমন প্রত্যাশা করেন? আমার একটা নিজের কাছে কমিটমেন্ট আছে, সেটা হচ্ছে আমি একটা রাজনৈতিক দল ধারণ করতে পারি, কিন্তু যখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা পারে ভেতরে প্রবেশ করব, তখন হচ্ছে আমার মূল প্রায়োরিটি আমার শিক্ষার্থীরা। তো আমি এটা বজায় রাখতে পারবো ইনশাল্লাহ, আমি এটা আশা করি। আর 5ই আগস্টের আগে বলেন আর 5ই আগস্ট পরবর্তী বলেন, 5ই আগস্টের আগে আমি ছাত্র দলের ছিলাম, সেখান থেকে আমি ক্যাম্পাসে ওইভাবে হয়তো কাজ করতে পারিনি, কিন্তু বাইরে আমরা দেশের জন্য কাজ করার চেষ্টা করছি। 5ই আগস্ট পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন সংগ্রাম, সকল অধিকারে আমি ভয়েস রেজ করছি, এমনকি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি। কতটুকু পারছি আল্লাহ পাক জানে, কিন্তু আমার মনে হয় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা যদি মনে করে যে আমি আমার সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো, কিংবা আমি তাদের আকাঙ্ক্ষার জায়গা পূরণ করতে পারবো, তাহলে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যেন তারা আমাকে একবার সুযোগটা দেয়। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।